বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর ইউনূস যদি এখন হি ইজ অ্যান ম্যান অফ অনার, অফকোর্স ম্যান অফ অনার, উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে, তার ইয়াকে অথরিটি থেকে সাপোর্ট দিচ্ছে না, তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে, এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে। ডক্টর ইউনূস পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন, কেন তিনি এই সিদ্ধান্তগুলো নিয়েছেন, কার চাপে সিদ্ধান্ত নিয়েছেন? অবশেষে সাবেক সেনা সচিব মুস্তাফিজুর রহমান জানিয়েছেন তিনি আসলে মূলত কার চাপে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন, চলুন আলোচনাগুলো শুনি। আসসালামু আলাইকুম। একটু ব্যস্ত ছিলাম, ডিউটির করার পর 8 ঘন্টা ব্রেক নিয়ে আবার ডাবল শিফট করতে আসছি। হঠাৎ করে কয়েকজন ফোন দিল যে প্রফেসর ইউনূস নাকি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তারপরে ছাত্র নেতা তার বাসায় গিয়েছে। বাট আমি একটা শুধু বলতে পারি যে প্রফেসর ইউনূস যদি এখন হি ইজ অ্যান ম্যান অফ অনার, অফকোর্স ম্যান অফ অনার, উনি যদি দেখে সেনা প্রধান বেয়াদবি করতেছে, তার ইয়াকে অথরিটি থেকে সাপোর্ট দিচ্ছে না, তার পালিত লেসপেন্সাররা তাকে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছে, এত কিছু করার পর দেশের বিরুদ্ধে এত কিছু করার পরও জেনারেল ওয়াকার এক্সপোজ হয়ে গেছে যে উনি ভারতের প্রেসক্রিপশনে কাজ করতেছে। তারপরেও যদি তিনি ঠিক মতো কাজ করতে না পারেন, উনি তো করবেনই, ওনার জায়গায় আমি হলেও তাই করতাম, যে দরকার নাই। তো উনি যদি পদত্যাগ করে বাংলাদেশের আর কোনো আশা নাই, এটা নিশ্চিত থাকেন আর কি। সো আমি অ্যাকচুয়ালি দিলাম যে আমিও অ্যাকচুয়ালি খুব টেন্সড হয়ে আছি এই কারণেই যে বাংলাদেশে এখন কি হবে যদি প্রফেসর ইউনূস চলে যায়। আমি আর হোপ দেখি না, কারণ এত কিছুর পরেও কিছুর পরেও প্রফেসর ইউনূসের সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক দলগুলো তো আছেই। একটা জিনিস বুঝতে হবে, আওয়ামী লীগের সময় আপনারা এত কিছু মেনে নিতে পারছেন, দেশকে বেঁচে দিতেছে, বাট এখন মেনে নিতে পারতেছেন না। এখন যদি যেটা হবে, তাহলে জেনারেল ওয়াকার যেটা করবে সেটা হচ্ছে আপনারা বেশি দিন অপেক্ষা করতে হবে না, আপা চলে আসবে। আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। প্রফেসর ইউনূস যদি যায়, একটা সঠিক নেতৃত্ব, এবং প্রফেসর ইউনূসের সরকারটা কাজ করতে পারতেছে না বিকজ অফ জেনারেল ওয়াকার। এখানে সমাধান হচ্ছে জেনারেল ওয়াকারের চলে যাওয়া, প্রফেসর ইউনূসের চলে যাওয়া না। তো আমি এইটুকু বলতে পারি যে প্রফেসর ইউনূস যদি রেজিগনেশন দেন এজ এ ম্যান অফ অনার, জাস্ট এই সরকারটা, আমি বলবো না এটা স্ট্রং সরকার ছিল, এটা ভঙ্গুর একটা সরকার ছিল, এবং এটার ডিসিশনটাই হচ্ছে 5ই আগস্টে জেনারেল ওয়াকার একদম এটার মধ্যে এমন ভাবে স্যাবোটাজ করেছে যাতে এই সরকারটা ঠিকমতো দাঁড়াতে না পারে। এই যে আমি যদিও যারা ছাত্র নেতা যারা আছেন, যারা যারা নেতৃত্ব দিয়েছেন এই আগস্ট বিপ্লবে, তাদের ক্ষমতায় আসাটাকে আমি পজিটিভলি দেখেছি। অ্যাকচুয়ালি পজিটিভলি দেখেছি আমি যখন জানি যে তারা অলরেডি ক্ষমতার মধ্যে চলে আসছে। সো উই হ্যাভ টু বেয়ার উইথ ইট। বাট আমি যেটা মনে করি, একটা বিপ্লবের পরে ছাত্রদের কাজ কিন্তু দেশের নেতৃত্ব দেওয়া না ছাত্র অবস্থায়। এটা যেটা করেছে জেনারেল হামিদ, জেনারেল ওয়াকার, তাদেরকে লোভ দেখায়, তাদেরকে ক্ষমতার ভাগের মধ্যে নিয়ে আসে, যেটা আওয়ামী লীগ সবসময় করে। যে যারা মিলিটারিকে নষ্ট করছে এভাবেই, যে ক্ষমতার ভাগ দিয়ে টাকা পয়সা, মানি, হানি ট্র্যাপ, মানে ভারতের পেছনে সবকিছু দিয়ে নষ্ট করে ফেলছে। সো এই ছাত্রদেরকে নষ্ট করেছে যে এই ভারতের প্রেসক্রিপশনে জেনারেল ওয়াকার এবং ছাত্রদের, আমার মনে হয় না ছাত্ররা এই নেতৃত্বের জন্য তৈরি ছিল, বাট তাদেরকে লোভ দেখানো হয়েছে যে তোমরা ক্ষমতায় যাবা, তোমরা একটা দল গঠন করে তোমরা ক্ষমতায় যাবা। জগতে যত বিপ্লব দেখেন, ফিউ কেস ছাড়া সব ক্ষেত্রে যারা অভিজ্ঞতা আছে, প্রজ্ঞা আছে, যাদের ক্লিন ইমেজ আছে, বাট আমি তো দেখি এখনো যারা ক্লিন ইমেজ আছে তারা অ্যাকচুয়ালি ক্ষমতায় যাচ্ছে না। আমি যতজনকে জানি, ব্রিগেডিয়ার হাসান নাসিরকে আমি জানি যে যিনি চাকরিরত থাকা অবস্থায় আওয়ামী লীগের এগেন্স্টে স্ট্রংলি দাঁড়াইছেন। উনাকে কোণঠাসা করে ফেলছে জেনারেল ওয়াকারের পার্টি। হাসিন স্যারকে কোণঠাসা করে ফেলছে পার্টি। আমি একজন ডিপ্লোমেট সাকিব আলী ভাইকে, যিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজে, উনি যখন আমি ওনার সঙ্গে খোঁজ নিয়েছি যখন আমেরিকাতে ছিলেন, উনার যত কিছু উনি অ্যাজ এ ডিপ্লোমেট উনি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার কথা উনি কোনোটাই নেন নাই।
কোনোটাই নেন নাই। ভালো মানুষগুলোকে কেউ দেখতেছে না, এটাই হলো কথা। যাই হোক, আমি শুধু এটাই বলছি যে প্রফেসর ইউনূসকে আমাদের রাখা উচিত। প্রফেসর ইউনূস যদি চলে যায়, বাংলাদেশে কোনো আশা ভরসা নাই। আর আই সেলিউট টু বাংলাদেশ। এনাফ এনাফ। আমার সময় দিছি, পরিবার আমাকে কন্টিনিউয়াস দুষছে যে সবকিছু রাইখা তুমি দেশের মধ্যে বয়ে আসো। অ্যাকচুয়ালি যেখানে কোনো হোপ নাই ওখানে কইরা থাকলে নাই। প্রফেসর ইউনূস ওদের নাই। আমি খোদা হাফেজ যদি চলে যায়। 2.0 জাতীয় নিরাপত্তা নীতিমালার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে আমাকে কথা বলার সুযোগ দানের জন্য আমি আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমি জুলাই বিপ্লবের সকল শহীদ, আহত এবং অংশগ্রহণকারীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের এই আত্মত্যাগের কারণেই আমরা আজ এখানে দেশের নিরাপত্তা নীতিমালা বা প্রস্তাবনার সুযোগ পাচ্ছি। নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিসের নেতৃত্বে যারা রয়েছেন তারা সবাই আগস্ট বিপ্লবের নায়ক। তারা এখনো সরকারের ভিতর ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিপ্লবের নেতাদের দেশপ্রেমের বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার আমাকে আজকে এই সেমিনারে আলোচ্য বিষয়গুলো পাঠিয়েছেন। আমি এটা দেখে বিস্তারিত চুলচেরা বিশ্লেষণ করে কোনো সুপারিশ করার মতো অ্যাকচুয়ালি আমার সময় ছিল না। তাই আমি আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করবে কি কি বিষয়ে সংস্কার প্রয়োজন বা কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি তা বলার চেষ্টা করব। প্রথমে আমি বলবো, গত 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের প্রতিরক্ষার প্রতিটি শাখায় উলফল্যান্ডের অনুপ্রবেশ ঘটিয়েছে। আমাদের ডিফেন্সের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট সব তাদের নখদর্পণে ছিল। এ সময় যারা সেনা, বিমান এবং নৌবাহিনীর নেতৃত্বে ছিলেন তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে উলফল্যান্ড থেকে এই মিলিটারি হার্ডওয়্যার ক্রয় থেকে শুরু করে অসংখ্য সুযোগ সুবিধা দিয়েছেন, যা নামান্তরে দেশদ্রোহিতার সামিল। সানজুর একটা কথা অনুযায়ী, ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউর সেলফ, ইউ নিড নট টু ফিয়ার দ্য রেজাল্ট অফ 100 ব্যাটেলস। এখানে বুঝতে হবে যে উলফল্যান্ড যেহেতু আমাদের সমস্ত ক্যাপাবিলিটি জানে, সো আমাদেরকে পুরা ডিফেন্সটাকে ঢেলে সাজাতে হবে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, আমাদের সামরিক অসামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে কঠোরভাবে সংস্কার করতে হবে। সরকার যেন তাদের দিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে না পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। গোয়েন্দা সংস্থাগুলোর চার্টার অফ ডিউটি পুনর্নির্ধারণ করতে হবে। আমি নিশ্চিত করে বলতে পারি, ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী, আমরা যেখানে নর্থ ইস্ট নিউজে মাঝে মাঝে যে সমস্ত চমকপ্রদ সংবাদ পাই, এর একটা সিংহভাগ আমাদের দুটি গোয়েন্দা সংস্থা সাপ্লাই করে থাকে। তবে এটা ঠিক যে দেশের ভিতর যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, ইম্পর্টেন্ট পার্সন আছেন, জনপ্রিয় পার্সন আছেন, যাদের ইনফ্লুয়েন্স আছে, তাদেরকে অবশ্যই গোয়েন্দা সংস্থা নজরদারি করতে হবে। এটা ভুলে গেলে চলবে না যে এটা তাদের নিরাপত্তার জন্যই, যেন তারা উলফল্যান্ডের গোয়েন্দা সংস্থার খপ্পরে বিভিন্ন তাদের পাতা ফাঁদে যেন না পড়ে, এবং কেউ যেন দেশের বিরুদ্ধে কাজ না করে। এটা আমাদেরকে মনিটর করতে হবে গোয়েন্দা সংস্থা দিয়ে, কিন্তু রাজনৈতিক দলকে নয়। নেক্সাস ডিফেন্স অ্যান্ড স্টাডিজের প্রধান আরেকটি এজেন্ডা হচ্ছে ফেয়ারনেস ইন জাস্টিস। এটা নিশ্চিত করার জন্যই প্রথমেই আমাদের নিশ্চিত করতে হবে যে 16 বছরে সশস্ত্র বাহিনী যারা গুম খুনের সাথে জড়িত এবং তাদের বিচার নিশ্চিত করে বাহিনীকে কলঙ্ক মুক্ত করতে হবে। আমাদের সেনাবাহিনীর আজকের যে ভাবমূর্তিটা আছে, এটা সম্পূর্ণভাবেই তাদের এই গুম খুনের সাথে, সেনাবাহিনীর একটা বড় অংশ গুম খুনের সাথে জড়িত। এই কারণেই আমার এই প্রশ্নের জবাবে অনেকেই মিলিটারি কমরেডশিপের কথা বলতে পারেন। আসলে কি বলতে পারেন না। কারণ যখন হাসিনা সুবিধাবাদী এবং সুবিধাভোগী কমরেডরা যখন আমাদের অপর কমরেডদের আয়নাঘরে নির্যাতন চালাচ্ছিল, বা মেজর জাহিদকে যখন ডিবি পুলিশ হত্যা করেছিল, তখন আমরা চুপচাপ ছিলাম। আজ আমি এখানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের ভারতীয় কানেকশন বা আওয়ামী প্রীতির কথা বললে তখন আমরা অনেকে এর বিরোধিতা করে বলেন আমি সেনাবাহিনীর ঐক্য নষ্ট করছি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রাণের স্পন্দন। আমরা প্রাণের স্পন্দনের একতা, ঐক্য আমি কি নষ্ট করতে পারি? আমি পারি না। আমি 28 বছর চাকরি করেছি। আমি সেনাবাহিনীর একতা, ঐক্য পুনরুদ্ধার করার চেষ্টা করছি। আমি আশা করি এই সেমিনারের মাধ্যমে আমাদের প্রিয় সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সুপারিশ করবে। আমি ব্যক্তিগতভাবে একটা বিষয় কঠোরভাবে মেনে চলি, তা হচ্ছে গুম খুন এবং দুর্নীতিগ্রস্ত অফিসারদের সামাজিকভাবে বয়কট করা এবং তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া। আমি প্রস্তাব করছি, যে সমস্ত অফিসার বর্তমানে অন্তরীণ, পলাতক বা ভবিষ্যতে এই 3 অপরাধের জন্য আদালত কর্তৃক দোষী প্রমাণিত হবে, তাদেরকে অফিসিয়ালি রাওয়ার সদস্যপদ বাতিল করতে হবে। তবে দুর্নীতি প্রমাণ করাও দুরূহ। অন্তত একটি কেস আমি জানি, একজন অফিসার অন্তত 25% অতিরিক্ত কর দিয়ে তার 200 কোটি টাকা
হালাল করেছেন। এটা দেশের আইনে উনি দেশের আইনে কালো টাকা সাদা করেছেন। দেশের আইনে সিদ্ধ হলেও আমি মনে করি তার আমাদের সেনাবাহিনীর সেনা ফ্যামিলির মধ্যে তার কোনো অবস্থান নেই। তিনি কালো টাকা সাদা করেছেন এবং এই 200 কোটি টাকা বা এর 25% উনি অবৈধভাবে অর্জন করেছেন। সর্বশেষে বলতে চাই, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের কিছু অফিসার, স্পেশালি অবসরপ্রাপ্ত অফিসার, জীবিকা নির্বাহের কারণে গোয়েন্দা সংস্থার টাকাতে তারা কখনো জাতীয় পার্টির ভিতরে কন্দল সৃষ্টি করে, আবার কখনো বিএনএম নামে রাজনৈতিক দল গঠন করে বিএনপি ভাঙার চেষ্টা করে। প্রতিটাই বিফল হয়েছে, কিন্তু আমি বলতে পারি কারণ দুইটা থেকেই দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন সেনাবাহিনীর বা সেনা প্রধানের চাপেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তিনি এমন মানুষ, কোনো বাড়তি ঝামেলা তিনি পছন্দ করেন না। এই জন্য ক্ষমতায় আসার আগে বলেছেন আমি যা বলবো তা করতে হবে, আর সেটা যখন হয়নি তখনও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ সেনাপ্রধান ডক্টর ইউনূসকে সরিয়ে দিতে যাচ্ছে। এটি আসলে সফল হবে? দর্শক আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন।